16 ডিসেম্বর বড় কর্মসূচির পরিকল্পনা বিএনপির। জারবা হাসিনা সঙ্গী সাথী ফেলে রেখে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন বললেন রিজভী। এদিকে অন্তর্বর্তী সরকার যতদিন চাইবে ততদিন সেনাবাহিনী মাঠে থাকবে। এবং সর্বশেষ জানাবো পৃথিবী সুরক্ষায় জিরো কার্বন জীবনধারার পরামর্শ ডক্টর ইউনূসের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 16 ডিসেম্বর বড় কর্মসূচির পরিকল্পনা বিএনপির। নির্বাচনের রোডম্যাপের দাবি আরও জোরালো করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের ষড়যন্ত্র প্রতিহত করতে এবার 10 সাংগঠনিক বিভাগে বড় সমাবেশের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আগামী মাস থেকে এসব সমাবেশ শুরু হতে পারে, এ নিয়ে শিগগিরই সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। নির্বাচনের রোডম্যাপের দাবি আরও জোরালো করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের ষড়যন্ত্র প্রতিহত করতে এবার 10 সাংগঠনিক বিভাগে বড় সমাবেশের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আগামী মাস থেকে এসব সমাবেশ শুরু হতে পারে, এ নিয়ে শিগগিরই সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। সেখানে সমাবেশের তারিখ নির্ধারণ ও তার সফলে টিম গঠন করা হবে। এছাড়া নির্বাচন ইস্যু এবং জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে যাতে জামাতে ইসলামের সঙ্গে কোনো মনোমালিন্য কিংবা দূরত্ব তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বৈঠকে তাগিদ দিয়েছেন কয়েকজন নেতা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সব তথ্য গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানা গেছে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, রংপুর, কুমিল্লা ও ফরিদপুর বিভাগীয় শহরে সমাবেশ হবে। ঢাকা অথবা চট্টগ্রাম দিয়ে বিভাগীয় সমাবেশ শুরু করার কথা ভাবছে বিএনপি। বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবলু বলেন, ঐতিহাসিক সফল র্যালি করার মাধ্যমে ঢাকা সহ সারা দেশের নেতাকর্মীরা এখন অনেক উজ্জীবিত। এবার র্যালিতে ব্যাপক সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল। দলমত নির্বিশেষে সাধারণ জনগণের শহীদ জিয়াউর রহমানের প্রতি যে সম্মান ও ভালোবাসা তা প্রমাণ করেছে এবারের র্যালিতে অংশগ্রহণের মাধ্যমে। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন সাংগঠনিক কাজগুলো আরও সুচারুরূপে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। এক্ষেত্রে কিছু বা নতুন কিছু আসবে। অন্তর্বর্তী সরকার মেয়াদের 3 মাসেও নির্বাচনের রোডম্যাপের বিষয়টি স্পষ্ট না করায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপি। অন্যথায় আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে রাজপথে সোচ্চার হবে দলটি। গত 4 নভেম্বর অনুষ্ঠিত বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিএনপি নেতারা মনে করেছেন, রাষ্ট্র কাঠামোর সংস্কার এবং নির্বাচনী প্রক্রিয়া দুটোই সমান্তরালভাবে চলা উচিত। এজন্য সরকারকে অবিলম্বে একটি রোডম্যাপ দিয়ে সামনে এগোনো দরকার। যতদিন পর্যন্ত এই রোডম্যাপ দেওয়া হবে না ততদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার যে শঙ্কা রয়েছে সেটা কাটবে না। তারা বলেছেন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে যাচ্ছে এবং এই সহযোগিতা অব্যাহত থাকবে। তবে সরকারি সব কার্যক্রমে ফোকাস হওয়া উচিত নির্বাচন। ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের নানা ষড়যন্ত্র মোকাবেলায় নির্বাচনের কোনো বিকল্প নেই। তাই নির্বাচন নিয়ে জনমনে বিভিন্ন সময় যে শঙ্কা তৈরি হচ্ছে সেটা কাটাতেই সরকারকে দ্রুত রোডম্যাপ নিয়ে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ঢোকার দরকার। স্থায়ী কমিটির বৈঠকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত শুক্রবার রাজধানী ঢাকায় অনুষ্ঠিত বিএনপির বর্ণাঢ্য র্যালির মূল্যায়ন করেন নেতারা। তারা বলেন, ঢাকায় যে র্যালি হয়েছে বিএনপির বিবেচনায় সেই সর্বকালের সর্ববৃহৎ র্যালি, যেটা নয়াপল্টন থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়। কয়েক লাখ লোকের অংশগ্রহণে এই র্যালির মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। সুতরাং বিএনপিকে বাইরে রেখে কিংবা এড়িয়ে কোনো কিছু করা যাবে না। তাছাড়া বিএনপি অন্তর্বর্তী সরকারের বড় সহযোগী এবং সহায়ক শক্তি। তাই বিএনপির সঙ্গে আলোচনা করে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত। বিএনপি মনে করছে, বিদ্যমান পরিস্থিতিতে ফ্যাসিবাদী ষড়যন্ত্র মোকাবেলা এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, এই দুই ইস্যুতে মাঠের কর্মসূচি অব্যাহত রাখতে হবে। সেই ভাবনা থেকে এবার 10 সাংগঠনিক বিভাগে বড় সমাবেশ করার সিদ্ধান্ত বা চিন্তা ভাবনা করছে দলটি। এছাড়া মহান বিজয় দিবস ঘিরেও বড় শোডাউনের পরিকল্পনা রয়েছে বিএনপির। তাই আগামী 16 ডিসেম্বর ঢাকায় আরেকটি বড় র্যালিও করবে দলটি। বৈঠকে সরকারের উপদেষ্টা পরিষদের সম্প্রতি 3 জনের অন্তর্ভুক্তি নিয়েও আলোচনা হয়েছে। বিএনপি নেতারা অভিমত দেন, এদের মধ্যে 2 জনকে নিয়ে নানা মহলে বিতর্ক তৈরি হচ্ছে। ইতিমধ্যে ছাত্র জনতা এটা নিয়ে প্রশ্ন তুলেছে এবং তারা আন্দোলন করেছে। এই নিয়োগ নিয়ে তারাও বিস্মিত। যথেষ্ট যাচাই বাছাই ও চিন্তা ভাবনা করে এদের নিয়োগ দিলে এই বিতর্ক সৃষ্টি হতো না। তাই সরকারের উচিত যথাসম্ভব বিতর্ক এড়িয়ে সামনের দিকে অগ্রসর হওয়া। বিতর্কিত কাউকে সরকারে না রাখা এবং ভালোভাবে খোঁজ খবর করে দায়িত্ব নিয়ে আসা। এর আগে সাবেক মন্ত্রী
মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা করায় প্রশ্ন তুলে তার পদত্যাগ দাবি করেছিল বিএনপি। দলটির অভিমত, তিনি ছিলেন প্রশাসনের বিতর্কিত কর্মকর্তা। আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা নিয়োগের পর তাকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল। এরপর গত রোববার তাকে সেখান থেকে সরিয়ে খাদ্য উপদেষ্টা করা হয়। বিএনপি মনে করে এটি বিতর্কেরই ফল। বৈঠকের দলের কেউ কেউ বিএনপি জামাতের সম্পর্ক নিয়ে অভিমত ব্যক্ত করেন। তারা বলেন, জামাতের সঙ্গে বিএনপির বরাবরই তো কোনো দ্বন্দ্ব ছিল না। ফেসিবাদী আওয়ামী সরকারের পতনে তারা একই সঙ্গে আন্দোলন করছে। 2022 সালের 10 ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগের দিন এক অনানুষ্ঠানিক সভায় শরিকদের ডেকে তৎকালীন 20 দলীয় জোট ভেঙে দেওয়া হয়। জোট ভেঙে দেওয়ার পরও জামাতের সঙ্গে বিএনপির যোগাযোগ ছিল। 10 দফা দাবিতে ওই বছরের ডিসেম্বর থেকে বিএনপির নেতৃত্বে যোগপথ আন্দোলন শুরু হয়। শুরুতে জামাত দুটি কর্মসূচি যোগপথভাবে পালন করলেও পরে দলটির নিজস্ব কর্মসূচি নিয়ে আওয়ামী সরকার বিরোধী আন্দোলনের রাজপথে সক্রিয় ছিল। এখন 5 আগস্টের পর পরবর্তীত পরিস্থিতিতে প্রশাসন ও মাঠে প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদগুলোতে পদায়ন নিয়ে বিভিন্ন পর্যায়ে নানা আলোচনা হচ্ছে, যেটাতে দল দুটির মধ্যে এক ধরনের মতদ্বৈধতা তৈরি হচ্ছে বলে অনেকে মনে করেছেন। এই ক্ষেত্রে জামাত বিএনপিকে প্রতিদ্বন্দ্বী ভাবছে কিনা সে প্রশ্ন সামনে আসছে। এমন প্রেক্ষাপটে জামাতের সঙ্গে যাতে কোনো দূরত্ব তৈরি না হয় সেদিকে খেয়াল রাখা উচিত বলে বৈঠকে অভিমত দেন বিএনপির কয়েকজন নেতা। তারা বলেন, বিশেষ করে নির্বাচন ইস্যু এবং জাতীয় ঐক্যমতের প্রশ্নে যাতে কোনো মনোমালিন্য কিংবা দূরত্ব তৈরি না হয় সেদিকে আমাদের মনোযোগ দেওয়া দরকার। এজন্য জামাতের সঙ্গে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত রাখার তাগিদ দেন নেতারা। হাসিনা সঙ্গীর সাথে ফেলে রেখে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন বললেন রিজভী। শেখ হাসিনা সঙ্গীর সাথে ফেলে রেখে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কয়েকদিন আগে তারা নূর হোসেন দিবসে ঢাকা শহর নাকি উতাল পাতাল করে দেবে বলে হুঙ্কার দিয়েছিল। ওই দিন আমাদের দলের নেতাকর্মীরা কয়েকটি মিছিল করেছে। ওদের মতো তো মোড়ে মোড়ে বন্দুক নিয়ে পাহারা দেয়নি। তারপরও তো ওদের কোথাও দেখা যায়নি কই যুবলীগ কই ছাত্রলীগ, কারণ শেখ হাসিনা তাদেরকে লুটপাটের জন্য তৈরি করেছিলেন। রিজভী বলেন, ফরিদপুরে ছাত্রলীগের 2000 কোটি টাকা পাচার করেছিলেন। শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে বলেছিলেন, তোরা যত পারস লুটপাট কর, কিন্তু বিএনপিকে বের হতে দিবি না। বের হলেই হায়নার মতো ঝাঁপিয়ে পড়বি। এটাই ছিল শেখ হাসিনার নীতি। তার পরিণাম হয় ভয়াবহ। তাই হয়েছে। সঙ্গীর সাথে ফেলে দিয়ে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন শেখ হাসিনা। রিজভী বলেন, শেখ হাসিনা আপনার মতো একজন রক্তপিপাসু নরক ঘাতক একনায়কের আর এই দেশে ক্ষমতা পুনরুদ্ধারের কোনো সুযোগ নেই। আপনি শিশুদের রক্তপান করা একজন রক্তপিপাসু নারী। আপনি যে পাপ করেছেন, যে হত্যালীলা চালিয়েছেন, এর জন্য হয় আল্লাহর কাছে মাফ চান, না হলে শয়তানের মতো চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে থাকবেন। বিএনপির এই নেতা বলেন, এই শেখ হাসিনা শুধুমাত্র নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তিনি জিম্মি করে দিয়েছিলেন পার্শ্ববর্তী দেশের কাছে। এখন জনগণের একটাই দাবি, শেখ হাসিনা 2009 সাল থেকে 5 আগস্ট পর্যন্ত যত চুক্তি করেছে সেই চুক্তিগুলো অন্তর্বর্তী সরকার প্রকাশ করুক। তিনি দেশের কত বড় ক্ষতি করে গেছেন তার প্রমাণ তো আমরা দেখতে পাই। তিনি বলেন, আদানি বলে ভারতের একটা কোম্পানি তার সঙ্গে বিদ্যুৎ চুক্তি করেছে। অত্যন্ত অসম চুক্তি, অত্যন্ত অন্যায় চুক্তি। 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদনের খরচ বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপাদন হয় তার কম, কিন্তু আদানির কাছ থেকে যেটা কেনা হয় সেটা 1 ইউনিটের দাম 12 টাকা। পৃথিবীর কোথাও এত দাম দিয়ে বিদ্যুৎ কেনা হয় না। তিনি আদানির সঙ্গে চুক্তি করেছিলেন একটা অসৎ উদ্দেশ্য নিয়ে। তাকে যদি কখনো পালাতে হয় তাহলে আদানি তাকে অর্থায়ন করবে। জনগণের কল্যাণের জন্য শেখ হাসিনা আদানির সঙ্গে কোনো চুক্তি করেনি, না হলে আদানির কেন হুমকি দেবে। রিজভী বলেন, শেখ হাসিনার দেশে কোনো দেশপ্রেম ছিল না, তার ছিল ভারত প্রেম। ওই একটাই প্রেম ছিল শেখ হাসিনার, কারণ তার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, সুতরাং তার প্রেম কার সঙ্গে ছিল এটা জনগণ জানত এবং বুঝত। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আপনাদেরকে তো সমস্ত গণতান্ত্রিক দল ছাত্র সংগঠন সমর্থন দিয়েছে, কিন্তু আমরা এখনো দেখতে পাই স্বাস্থ্য বিভাগে যারা অন্যায় করেছেন দীর্ঘদিন এখানে ডাক্তার যিনি হবেন তার যোগ্যতা দিয়ে হবেন। তিনি ভালো ডাক্তার কিনা, উন্নত মানের চিকিৎসক কিনা সেটা আওয়ামী লীগ বিবেচনা করেননি। বিএনপি করত কোনো ডাক্তারের বাবা, চাচা, মামা, শ্বশুর তাদের কোনো পদোন্নতি হয়নি, তাদের কোথাও পদায়ন করা হয়নি। সাবিচিত নামে তাদের একটি সংগঠন আছে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের ওই শাসিপের চিকিৎসকদের ঢাকা মেডিকেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে প্রদান করা হচ্ছে। এগুলো যদি অন্তর্বর্তীকালীন সরকার
না দেখে বিপদ তো তাদেরও হবে, আমাদেরও হবে। কোনো ফাঁক দিয়ে যদি এই দানবরা ঢুকে পড়ার চেষ্টা করে তাহলে তো অন্তর্বর্তী সরকারের জন্য শুভ হবে না। রিজভী বলেন, আমরা বলেছি এই মার্কেটগুলো এখন আওয়ামী সিন্ডিকেটের কাছে, বাজারগুলো এখনো তাদের সিন্ডিকেটের কাছে। আপনারা কি তাদের একজন লোককে ধরেছেন, একটা লোককে গ্রেফতার করেছেন, অথচ আপনারা শুল্ক কমিয়েছেন, তারপরও তো পেঁয়াজের দাম কমে না, তারপরও তো আলুর দাম কমে না, চিনির দাম কমে না, আটার দাম কমে না, সয়াবিন তেলের দাম কমে না, কারণ এগুলো ইম্পোর্ট করতে হয়। দাম কমানোর জন্য আপনারা শুল্ক কমিয়েছেন, তারপরও কি দাম কমছে না, কারণ সিন্ডিকেট বাজদেরকে আপনারা গ্রেফতার করতে পারেননি। এই বিষয়গুলি আপনারা যদি না দেখেন, পরাজিত ফেসিস্টরা তারা নানাভাবে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে এবং মাঝে মাঝে আওয়াজ দিবে, ভূত পেতনির মতো আওয়াজ দিচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।